হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে কঠিন ও তরল পদার্থের প্রসারণ এই চ্যাপ্টারের 5 নম্বর পার্টেতে যে কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বিভিন্ন উষ্ণতার জন্য তার আপাত ওজন যে হ্রাস পায় সেই সম্পর্কে আজ ডেরিভেশনে প্রমাণ করব। আর ব্যতিক্রান্ত প্রসারণ কি সেই সম্পর্কে আজ ডিটেলস আলোচনা করব। আজকে এই চ্যাপ্টার লাস্ট পার্ট, অর্থাৎ আজকের ভিডিওতে এই চ্যাপ্টার পুরো শেষ হয়ে যাবে। পরের নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমি এই চ্যাপ্টার প্রবলেম, নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। তাছাড়া তোমাদের সঙ্গে নতুন কোন চ্যাপ্টার শুরু করলে ভালো হবে সেটা তোমরা কমেন্টে জানাবে। ওকে, তার প্রথমে তোমরা হেডিং দাও এখানে কি, সেটা হচ্ছে কি বিভিন্ন উষ্ণতায় তরলের নিমজ্জিত বস্তুর ওজন হ্রাস, কঠিন বস্তুর ওজন হ্রাস। সেটা দেখে নাও। ধরলাম এখানে একটা আমার হচ্ছে কি তরল আছে, তরল একটা কোনো জায়গা আছে, এখানে তরল আছে ধরলাম, এতে কোনো একটা বস্তুকে নিমজ্জিত করা হয়েছে, কোনো একটা বস্তু নিমজ্জিত আছে। বস্তুর আর বায়ুতে ওজন, বস্তুর ওজন বায়ুতে ছিল। তাহলে লিখি, ধরি বস্তুটির বায়ুতে ওজন ইকুয়াল টু ডাব্লু। ওকে, আমরা বায়ুতে ওজন, এটা যদি বায়ুতে রাখা হয় তার ওজনটা কত হচ্ছে, ডাব্লু ওজন হচ্ছে। ওকে, যেমন বায়ুতে রাখবো, ঠিক এই বস্তুটাকে যদি আমি জলের মধ্যে ডুবিয়ে রাখি তখন ওজনটা কত না, এবং সেখানে যদি উষ্ণতা T1 উষ্ণতা হয়, T1 যদি উষ্ণতা থাকে তাহলে বলতে পারি T1 উষ্ণতায় তরলে নিমজ্জিত বস্তুটির, দেখেন T1 উষ্ণতায় তরলে নিমজ্জিত বস্তুটির ওজন সেটাকে দিলাম কি W2, ভালো করে W1। ওকে, এটা হচ্ছে W1। ভালো করে ব্যাপারটা বুঝে নাও। আমরা চাইছি যে কোনো বস্তুকে বায়ুতে রাখলে যা ওজন হবে এবং জলের মধ্যে ডুবিয়ে রাখলে যা ওজন হবে, মানে T1 উষ্ণতা, যদি আমি উষ্ণতা বৃদ্ধি করে একটা বস্তুকে জলে নিমজ্জিত অবস্থা রেখেছি, রাখার পর আমি উষ্ণতা বাড়াচ্ছি, তাহলে উষ্ণতা বাড়লে বস্তুর ওজনটা বাড়বে না কমবে সেইটা আমরা ক্যালকুলেট করতে চাইছি। সেই জন্য প্রথমে বায়ুতে থাকা অবস্থায় বস্তুর ওজনকে W ধরলাম, এবং T1 উষ্ণতায় আমি তরলের নিমজ্জিত বস্তুটির ওজন ধরলাম কি W1। এবারে উষ্ণতা বাড়াচ্ছি, অর্থাৎ এখানে তরলটাকে যদি উত্তপ্ত করি তাহলে উষ্ণতা বাড়বে, তাহলে উষ্ণতা বাড়লে ওজনটা কত হবে, ওজন সেটা আমরা সেই ওজনটা বের করবো। তাহলে এখানে লিখে T2 উষ্ণতায় তরলের নিমজ্জিত বস্তুটির ওজন, সেটাকে আমরা লিখছি কি W2। ওকে, তাহলে W হচ্ছে বায়ুতে ওজন, W1 হচ্ছে জলের নিমজ্জিত অবস্থায় T1 উষ্ণতার ওজন, আর W2 হচ্ছে T2 উষ্ণতার জলের নিমজ্জিত অবস্থা ওজন। অবশ্যই T2 গ্রেটার দ্যান T1, তার T1 উষ্ণতায় বস্তুটির আপাত ওজন হ্রাস, আপাত ওজনটা কত হ্রাস পাবে দেখে নাও। তাহলে বলতে পারি অতএব T1 উষ্ণতায় বস্তুটির আপাত ওজন হ্রাস, ওকে, T1 উষ্ণতায় জলের নিমজ্জিত, ওকে, জলের নিমজ্জিত এখানে লিখে দিই, বা তরলে নিমজ্জিত বস্তুটির আপাত ওজন হ্রাস, তাহলে কত হবে দেখে নাও। তাহলে অবশ্যই বায়ুতে যখন থাকবে সেই ওজনটা বেশি হবে সর্বদা, তাহলে বায়ুর ওজন W মাইনাস W1, অর্থাৎ বায়ুতে থাকা অবস্থায় যা ওজন হয়েছিল সেই ওজনটা, এবং জলের নিমজ্জিত করার পর T1 উষ্ণতায়, সেই জন্য আমরা W1 নিচ্ছি। T1 উষ্ণতায় জলের নিমজ্জিত অবস্থায় যা ওজন হচ্ছে সেই ওজন দুটোকে যদি মাইনাস করি তাহলে কতটা ওজন হ্রাস পেয়েছে সেটা বের করতে পারবো। সেটা কি, সেটাকে যদি আমরা ধরি M1G ইকুয়াল টু ধরলাম M1G, তার W মাইনাস W1 ইকুয়াল টু M1G। তাহলে M1G হচ্ছে কি আমার যে ওজনটা হ্রাস পেয়েছে, আর M1টা হচ্ছে কি, তাহলে ওজনটা কতটা হ্রাস পাবে, বস্তুটি যেই ওজনের সেই ভরের বস্তুটা কী করে, সেই ভরের আয়তনের জলকে অপসারিত করে। তাহলে আমি এখানে বলতে পারি যেখানে M1 হলো বস্তুর দ্বারা অপসারিত তরলের ভর। ওকে, ভর অর্থাৎ
আমি এই বস্তুটাকে তরলে নিমজ্জিত করলে তাহলে এর যেই পরিমাণ ভরের মানে বস্তু যেই পরিমাণ ভরের জলকে এখান থেকে অপসারিত করে দেবে সেই ভরটা, ওকে, সেটা হচ্ছে m1g। তবেই তো সেই পরিমাণ ওজনটা হ্রাস পাবে। তা দেখানো W - W1 মানে হচ্ছে কি, যে জলের নিমজ্জিত থাকা অবস্থায় বস্তুটার কতটা ওজন হ্রাস পেয়েছে সেইটা, অর্থাৎ সেটা হচ্ছে m1g। ঠিক অনুরূপভাবে T2 উষ্ণতায়, তাহলে আমরা যদি T2 উষ্ণতা বের করি তাহলে একই কথা দেখানো। T2 উষ্ণতা আমি এখানে এটা মুছে দিচ্ছি। তাহলে আমরা এখানে বলতে পারি T2 উষ্ণতায় ওকে তরলে নিমজ্জিত তরলে নিমজ্জিত বস্তুটির আপাত ওজন হ্রাস, সেটা কত হবে দেখে নাও। তাহলে W - W2, ওকে, W - W2। তার T2 উষ্ণতায় হলে T2 উষ্ণতায় যে ওজন আছে জলে নিমজ্জিত অবস্থায় সেই ওজনটা মাইনাস করতে হবে বায়ুতে যে বস্তু যেমন ওজন ছিল সেই ওজনটা থেকে। তাহলে W - W2 হচ্ছে কি T2 উষ্ণতায় বস্তুটি আপাত ওজন হ্রাস জলে নিমজ্জিত থাকা অবস্থায়। তাহলে সেটা কত, সেটা আমরা ধরলাম কি m2g। তাহলে এখান থেকে পেলাম অতএব W - W2 = m2g। তা সিমিলারলি m2 হচ্ছে কি T2 উষ্ণতায় বস্তু দ্বারা অপসারিত তরলের ভর, ওকে, T2 উষ্ণতায় বস্তু দ্বারা অপসারিত তরলের ভর। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস পেয়ে গেলাম দেখে নাও। একটা হচ্ছে কি W - W1 = m1g আর W - W2 = m2g, ওকে। এই দুটো ভালো করে মনে রাখবে, কারণ এগুলো আমরা পরে ইউজ করব। এবার ধরো নাও, এবার আমি যদি যদি T1 উষ্ণতায় T2 উষ্ণতায় আমি যদি এদের ভর, আয়তন এবং ঘনত্ব ধরে নিই, ওকে, এখানে ধরি T1 এবং T2 উষ্ণতায় বস্তুটির আয়তন ও ঘনত্ব যথাক্রমে আমরা বলতে পারি কি V1 ও V2 এবং ρ1 ও ρ2। অর্থাৎ T1 উষ্ণতায় বস্তুটির আয়তন এবং তরলের ঘনত্ব, ওকে, বস্তুটির আয়তন ও তরলের ঘনত্ব, এটা তরল হবে, ওকে, বস্তুটির আয়তন ও তরলের ঘনত্ব, ওকে। যেই তরলটা দেখে না উষ্ণতা বাড়লে তরলের আয়তন বাড়বে, আয়তন বাড়লে তরলের আয়তনের প্রসারণ ঘটবে, তাহলে সেখানে ঘনত্বেরও পরিবর্তন ঘটবে। তাহলে T1 ও T2 উষ্ণতায় বস্তুটির আয়তন ও তরলের ঘনত্ব যথাক্রমে V1 V2, অর্থাৎ বস্তুটির আয়তন T1 উষ্ণতায় V1 আয়তন হচ্ছে আর T2 উষ্ণতায় V2, এবং তরলের ঘনত্ব T1 উষ্ণতায় ρ1 এবং T2 উষ্ণতায় ρ2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে অতএব আমরা m1 = V1 ρ1। ভালো করে দেখুন, আমরা জানি কি ρ = m/v, তাহলে m = ρv। তা সেই হিসাবে m1 = ρ1 V1 এবং আমরা বলতে পারি m2 = ρ2 V2, ওকে, ρ2 V2। আবার আমরা জানি আবার ρ1 = ρ2 1 প্লাস, ওকে, 1 প্লাস গামা, ওকে, 1 প্লাস গামা টি, 1 প্লাস গামা টি, যেখানে টি = হচ্ছে কি T2 - T1, ওকে, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। এবং V2 = V1 1 প্লাস গামা এস টি, ওকে, গামা এস দিলাম কে সলিড, কঠিন বস্তুর, গামা এস হচ্ছে কি কঠিন বস্তুর আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর গামাটা কি, গামা হলো কি
তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, তাহলে স্টেপগুলো ভালো করে ফলো করা। প্রথমে আমরা কি করলাম, W1 এবং W2 আলাদা করে ধরে নিলাম। বায়ু মাধ্যমে ওজন, T1 উষ্ণতায় তরলের নিমজ্জিত অবস্থায় ওজন, T2 উষ্ণতায় তরলের নিমজ্জিত অবস্থায় ওজন বের করলাম। সেখান থেকে T1 উষ্ণতায় কতটা ওজন হ্রাস পেয়েছে, T2 উষ্ণতায় কতটা ওজন হ্রাস পেয়েছে সেটা আমরা বের করলাম। ওকে, তারপরে কী করলাম দেখে নাও, এবারে আমি বস্তুটার আয়তন ধরে নিলাম এবং তরলের ঘনত্ব দেখে নাও ধরে নিলাম। এবার এখানে যে ভরটা হবে সেই ভরটা কী হবে, যেই পরিমাণ ভরকে বস্তুটা যেই পরিমাণ ভরকে অপসারিত করেছে তার ভর হবে। তাহলে সেটা M1 T1 উষ্ণতায় আর M2 T2 উষ্ণতায়। তাহলে এখানে বলতে পারি অতএব আমি যদি লিখি M2, ওকে, M2 ইকুয়াল টু ρ2 V2, ওকে, ρ2 V2 ইকুয়াল টু কী জানি আমরা, V2 ইকুয়াল টু আছে কি দেখানো, V2 বলতে পারি আমরা V2টা V1 ইন্টু 1 প্লাস গামা এস টি, আর ρ2টা দেখে নাও, ρ2টা হচ্ছে কি, এখানে আমরা ρ2 বলতে পারি কি ρ1। এখান থেকে এই সমীকরণটাকে যদি আমরা এক্সপ্লেন করি, এখানে একটু মুছে দিচ্ছি দেখে নাও, এই সমীকরণটাকে আমরা এইভাবে বলতে পারি যে ρ2 ইকুয়াল টু ρ1 1 প্লাস গামা টি, তার মানে হচ্ছে ρ1 1 প্লাস গামা টি মাইনাস 1। তাহলে বা ρ2 ইকুয়াল টু ρ1, এটাকে যদি দ্বিপদ উপপাদ্য করা হয়, ওকে, এটা 1 প্লাস গামা টি পাওয়ার মাইনাস 1, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে দেখবে এটা আসবে আলটিমেট 1 মাইনাস গামা টি, ওকে, 1 মাইনাস গামা টি। তাহলে এখানে বসাবো আমরা ρ2-র জায়গায়, তাহলে V2-র জায়গায় বসি V1 ইন্টু 1 প্লাস গামা এস টি, আর ρ2-র জায়গায় বসাবো ρ1 1 মাইনাস গামা টি। ওকে, জাস্ট তো এখানে দুটো মান বসিয়ে দিলাম। এবার এটাকে গুণ করবে দেখানো, ভালো করে এই স্টেপটা বুঝে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ আছে। প্রথমে কি আমরা ρ1 ρ2 V1 V2 ধরে নিলাম, সেখান থেকে M1 ইকুয়াল টু ρ1 V1, M2 ইকুয়াল ρ2 V2 ধরলাম। সেখান থেকে ρ1 ইকুয়াল টু আমরা জানি কি ρ2 1 প্লাস গামা টি, আর V2 ইকুয়াল টু জানি V1 1 প্লাস গামা এস টি। এবারে অতএব M2 ইকুয়াল টু বলতে পারি কি ρ2 V2, তা ρ2কে আমরা এবার চেঞ্জ করে দিয়ে দেখে নাও, এবার চেঞ্জ করে ρ2 ইকুয়াল টু ρ1 1 মাইনাস গামা টি। তাহলে এটা বসিয়ে দিয়ে দেখলাম আমরা পেলাম M2 ইকুয়াল টু ρ2-র জায়গায় ρ1 1 মাইনাস গামা টি বসেছি, V2 জায়গায় V1 ইন্টু 1 প্লাস গামা এস টি। এবার এই দুটোকে গুণ করব, তাহলে এখানে একটু মুছে দিচ্ছি। তাহলে এখানে কি পাবো দেখে নাও, তাহলে বা M2 ইকুয়াল টু V1 ρ1, ওকে, V1 ρ1টাকে একসঙ্গে করলাম, আর এদিকে আছে কি 1 প্লাস গামা এস টি, আর এখানে হচ্ছে 1 মাইনাস গামা টি। এটাকে আমরা গুণ করব। আচ্ছা, V1 ρ1 মানে কি M1, তাহলে M1 M2 ইকুয়াল টু, তাহলে বা M2 ইকুয়াল টু M1, এটাকে গুণ করা যাক একের সঙ্গে 1 মাইনাস গামা টি প্লাস গামা এস টি, তারপর হচ্ছে দেখে নাও এটা হচ্ছে কত দেখুন প্লাসে মাইনাসে মাইনাস গামা এস গামা টি স্কোয়ার। ওকে, এটা আসলো, ওকে, গামা এস গামা টি স্কোয়ার। এবার এখান থেকে দেখে নাও, তাহলে বা M2 ইকুয়াল টু M1 1, এখান থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে মাইনাস টি কমন, ওকে, গামা মাইনাস গামা এস টি। আর এইটাকে যেহেতু গামা এস গামা টি স্কোয়ার নিয়ারলি ইকুয়াল টু 0, এটা নেগলেক্ট করিয়ে পাই, ওকে, অগ্রাহ্য করিয়ে পাই, অগ্রাহ্য করিয়া পাই। ওকে, এটাকে আমরা অগ্রাহ্য করলাম বা নেগলিজেবল করে দিলাম, কারণ কি গামা মানে আমরা এটা বেসিক কনসেপ্টটা কী ছিল যে গামার মান খুবই কম, গামা মাছ লেস দ্যান 1, তাহলে একের থেকে অনেক কম হলে তাহলে দুটো গামা যদি গুণ করি সেটা আরও কম হবে, সেই জন্য এটাকে আমরা বাদ দিলাম। তাহলে বাদ দিলে আমরা পাচ্ছি কি M2 ইকুয়াল টু M1 1 মাইনাস গামা এস টি। তা দেখে নাও এখান থেকে আমরা কী পাচ্ছি, তাহলে এখান থেকে কী বুঝতে পারছি দেখে নাও, তাহলে অবশ্যই M1 এর মান M2 থেকে বেশি হবে, কারণ M1 থেকে ভালো করে দেখে নাও, এটা আমরা একটু ভালো করে লিখি আরেকবার। তাহলে M2 ইকুয়াল টু M1 মাইনাস গামা এস টি ইন্টু এম, অবশ্যই গামা গ্রেটার দেন গামা এস। তরলের গামা আছে কি তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর গামা এস আছে কঠিনের। তাহলে আমরা জানি কি কঠিনের থেকে একই উষ্ণতায় কঠিনের থেকে তরলের কি আয়তন প্রসারণ বেশি হয়, সেই জন্য গামা অলওয়েজ গ্রেটার দেন গামা এস হবে। তাহলে গামা গ্রেটার দেন গামা এস হলে তাহলে এদের মাইনাস কী হবে, পজিটিভ হবে, অর্থাৎ M1 থেকে কিছু সংখ্যক কিছু জিনিস বাদ দিলে তবে আমরা M2 পাচ্ছি। তাহলে এখানে বড় কোনটা,
ভালো করে বুঝে নাও, M1 থেকে কিছু বাদ দিলে তবে সেটা M2 সমান হচ্ছে, তাহলে অবশ্যই M1 বেশি। M1 বলে না কোনো জিনিস বেশি আছে সেখান থেকে কিছু বাদ দাও তবে ওর সমান হবে, তার মানে সে বেশি নিয়েছিল, তাহলে অবশ্যই M1 থেকে যদি কিছু বাদ দিই M2 তার সঙ্গে সমান হবে, তাহলে অবশ্যই M1 গ্রেটার দ্যান M2 হবে। তাহলে এখানে বলতে পারি কি, অতএব M1 গ্রেটার দ্যান M2, M1 গ্রেটার দ্যান M2, তাহলে এখান থেকে বলতে পারি তাহলে বা M1G গ্রেটার দ্যান M2G। ভালো করে দেখে নাও, তাহলে M1G গ্রেটার দ্যান M2G, তাহলে এখানে আলটিমেট পেলাম আমরা কি M1G গ্রেটার দ্যান M2G, তার মানে এই ওজনটা এই ওজনের থেকে বেশি, মানে এখানে হচ্ছে কি যে ওজনটা M1Gটা M2G থেকে বেশি, তার মানে কি M1Gটা কি যে T1 উষ্ণতা ওজন যে হ্রাস হয়েছিল আপাত ওজন হ্রাস, আর M2G হচ্ছে কি M2G এখানে এটা আমি এখানটায় ভালো করে লিখে দিচ্ছি, এই কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। W মাইনাস W1 ইকুয়াল টু M1G আর W মাইনাস W2 ইকুয়াল টু M2G, তার মানে দেখতে পাচ্ছি M1Gটা গ্রেটার দ্যান M2G, তাহলে M1G M2Gতে বেশি, তার মানে এখানে বোঝাচ্ছে যে প্রথম T1 উষ্ণতায় যেই পরিমাণ ওজন হ্রাস হবে T2 উষ্ণতা তার থেকে কম হবে, অর্থাৎ উষ্ণতা বাড়ালে ওজন হ্রাসটা কমে যাবে। প্রথমে T1 উষ্ণতায় আমার কি কতটা ওজন হয়ে হ্রাস হয়েছিল M1G, T2 উষ্ণতায় কতটা ওজন হচ্ছে M2G, তাহলে প্রথমে T1 উষ্ণতায় যখন উষ্ণতা কম ছিল তখন ওজন হ্রাসটা বেশি হয়েছিল, ওজন হ্রাসটা বেশি ছিল, অর্থাৎ আপাত ওজন হ্রাসটা বেশি হয়েছিল কখন, যখন উষ্ণতা কম ছিল। যখন উষ্ণতা বাড়ানো হয়েছে তখন আপাত ওজন হ্রাসটা কমে গেছে, অর্থাৎ W2টা এখান থেকে, তার মানে এটার কখন বেশি হবে, এইটা কখন বেশি হবে যখন W থেকে খুব কম পরিমাণ ভর বিয়োগ করবো। দেখো আমি যখন এই বড় ভর থেকে খুব কম সংখ্যক ভর বিয়োগ করব তখন এটা বেশি পাবো, আর যদি এই বেশি ভর থেকে এর থেকেও বেশি ভর দিই তাহলে এর থেকে এটা কম পাবো। ভালো করে দেখে নাও, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে 4 থেকে যদি 1 বিয়োগ করি কত হচ্ছে 3 পাবো, 4 থেকে যদি আমি 3 বিয়োগ করি কত পাবো 1 পাবো। তার মানে দেখে নাও, তাহলে প্রথমটার ক্ষেত্রে এটা বেশি হচ্ছে এইটা কম হচ্ছে, তার মানে এইটা কম হচ্ছে বিয়োগফল কম হচ্ছে, মানে নিশ্চয়ই এই সংখ্যাটা বেশি। ভালো করে দেখো, বিয়োগফল দুটোর কম হচ্ছে মানে নিশ্চয়ই যেটা দিয়ে বিয়োগ করছি সেটার ওজনটা বেশি, আর এখানে বিয়োগফল বেশি হয়েছে নিশ্চয়ই যেটা দিয়ে বিয়োগ করছি এটাকে সেটা কম, তার মানে এইটা বেশি এটা কম, তাহলে এটা বেশি, যদি এটা বেশি হয় বিয়োগফল দেখুন ভালো করে দেখুন, বিয়োগফল যদি বেশি হয় নিশ্চয়ই যেটাতে বিয়োগ করি সেটা কম হবে, আর বিয়োগফল যদি এর তুলনায় কম হয়, এর তুলনায় উপরের তুলনায় কম হয় তাহলে অবশ্যই এর কী হবে, বিয়োগ যেটাতে বিয়োগ করে সেটা বেশি হবে। তাহলে দেখে নাও ডাব্লুর সঙ্গে W1 বিয়োগ করে যা পাচ্ছি ডাব্লুর সঙ্গে W2 বিয়োগ করে তার থেকে কম পাচ্ছি, তাহলে অবশ্যই W2টা W1-এর থেকে বেশি হবে। তাহলে এখান থেকে বুঝতে যাচ্ছে কি, তাহলে অতএব W2 ওকে W2 গ্রেটার দ্যান W1, W2 গ্রেটার দ্যান W1, অর্থাৎ উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় আপাত ওজন হ্রাসটা কমে যাবে, বস্তুর ওজনটা কী হবে বৃদ্ধি পেয়ে যাবে। তারপরে T1 উষ্ণতায়, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 20 ডিগ্রি উষ্ণতায় কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে তার ওজন যা হবে উষ্ণতা 100 ডিগ্রিতে করে দিলে ওজনটা বৃদ্ধি পেয়ে যাবে, বস্তুর ওজন কি বেড়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে বুঝতে যাচ্ছে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে বস্তুর আপাত ওজনটা কী হচ্ছে বৃদ্ধি পাবে, তার দুটোর মধ্যে যে বিয়োগফল আপাত ওজনটা হ্রাসটা, যে ওজনটা হ্রাস হচ্ছে সেটাকে কমে যাবে, তাহলে এখানে আপাত ওজন হ্রাস কমে যাবে, বস্তুটার ওজন বৃদ্ধি পাবে। ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করো, এখানে খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট তোমার বলছি, দেখে নাও। এটা আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখে নাও। তাহলে 10 - 6 তাহলে কত হচ্ছে 4, তাহলে 10 - 7 কত হচ্ছে এটা 3, তাহলে কোনটার বিয়োগফল বেশি, এইটা বেশি এইটা কম, তাহলে যার বিয়োগফল বেশি, তাহলে এখান থেকে দেখতে হবে তাহলে দুটো আননোন সংখ্যা ধরলাম, এটা জানি না, তাহলে এইটা তো আমার ফিক্স W দুটো ফিক্স আছে, তাহলে একই সংখ্যা থেকে দুটো মাইনাস করছি, তাহলে একই সংখ্যা থেকে দুটো জিনিস মাইনাস করলে যেটা বিয়োগফল বেশি পাবো সেখানে সংখ্যাটা কম হবে, যেখানে কম হবে সেখানটা বেশি সংখ্যাটা বেশি হবে। দেখো না, আমি যদি এখান থেকে কম সংখ্যা বিয়োগ করি তবে তো এখানটা বেশি পাবো, আর এখান থেকে যদি বেশি সংখ্যা বিয়োগ করি তাহলে এটা কমে যাবে, তাহলে এখানে 4 পাচ্ছি নিশ্চয়, আর এখানে 3 পাচ্ছি, তাহলে নিশ্চয়ই এর এখানটায় যেহেতু এখানে কমে গেছে 1, তাহলে নিশ্চয়ই এখানটা বিয়োগ করছে যেই সংখ্যাটা সেটা বড় হবে, এই সংখ্যাটা কম হবে। ভালো করে লক্ষ্য করে, এখানটা বারবার বলছি
এখানে অনেকজনের গুলিয়ে যায় যে স্যার কী করে এটা হলো। আমি বলতে চাইছি যার বিয়োগফল বেশি হবে সংখ্যাটা কমে যাবে, যার বিয়োগফল কম হবে তার সংখ্যাটা বেড়ে যাবে। M1G M2G থেকে বেশি, তাহলে এটা বেশি হলে নিশ্চয়ই তাহলে এটা কম, এটা কম। আর M2G M1G থেকে হালকা কম আছে, তাহলে নিশ্চয়ই W2টা W1-এর থেকে বেশি হবে, কারণ এখান থেকে বেশি বিয়োগ করলে তবে এটা কম পাবো, আর এখান থেকে কম বিয়োগ করলে তবে এটা বেশি পাবো, তাহলে অবশ্যই W2 > W1 হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে আমি তোমাদের সঙ্গে যেটা আলোচনা করতে চাই, জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, দেখে নাও, ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা ক্লাস 10-এ হালকা এটা পড়েছিলে, আজকে সেটা ডিটেলসে আলোচনা করব যে জলের ব্যতিক্রান্ত প্রসারণটা কী। জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ওকে, জলের ব্যতিক্রান্ত প্রসারণ। নর্মালি আমরা জানি কি জলকে বা যে কোনো তরলকে যদি উত্তপ্ত করি তার আয়তন বৃদ্ধি পায়, তাই না? যে কোনো তরলকে যদি উত্তপ্ত করি তার আয়তন প্রসারিত হয়ে যায়, কিন্তু জলের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত যে আয়তন বেড়ে না গিয়ে কমে যায়। ধরো কোনো একটা লেক আছে, ধরো তোমরা কোনো ঠান্ডা দেশে ঘুরতে গেছো, ওকে, সুইজারল্যান্ড বা আন্টার্কটিকা এরকম কোনো একটা জায়গা দেখবে, সেখান থেকে উপরের স্তরটা পুরো বরফ হয়ে থাকে, উপরে যে স্তরটা থাকে সেটা পুরো কী থাকে, বরফ হয়ে থাকে। বিভিন্ন সিনেমাতে বিভিন্ন কার্টুনেতে দেখবে, এটা তোমরা দেখেছিলে যে বিভিন্ন স্কেটিং করে, তাই না? এখানে বিভিন্ন বাচ্চারা বা এরা দেখবে স্কেটিং করে, তাহলে এখানটা আছে কী আছে, পুরো বরফ হয়ে আছে। তাহলে এই বরফের নিচে যদি তুমি দেখো, দেখবে এখানে জল আছে নিচে, এখানে জল থাকবে, এখানে মাছেরা থাকে, এরকম অনেক ডিসকভারি চ্যানেলে দেখবে অনেক দেখায় এরকম, যে উপরে পুরো বরফের স্তর আছে, যে বরফটা যদি ভাঙা যায় ভিতরে জল থাকে, তাহলে নিশ্চয়ই এর নিচে কী আছে, জল আছে। ওকে, তাহলে বরফের নিচে কী আছে, জল আছে। সাধারণত ঠান্ডার দেশে নিউ ইয়র্ক বা অন্যান্য যে আটলান্টিক যে সব মেরুর দেশ আছে, সেই সমস্ত দেশ দেখবে টেম্পারেচার -ডিগ্রি থাকে, সবসময় নেগেটিভে, সবসময় টেম্পারেচার থাকে কত, -θ, হয় -θ, তো নেগেটিভ টেম্পারেচার থাকে। এবারে জল আর বরফের যে জাংশনটা থেকে, যে আমরা এটা ল্যাটেন হিট বা লিনতায় পড়েছিলাম, এটা যে 0 ডিগ্রি উষ্ণতায় জল, আবার 0 ডিগ্রি উষ্ণ জল হতে পারে, আবার কি 0 ডিগ্রি উষ্ণতায় বরফ। তা ডিফারেন্সটা কী আছে এর মধ্যে, যে ল্যাটিন হিট, ওকে, বা আমার লিন তাপের যে প্রবলেমটা আছে লিন তাপের জন্য। তাহলে এখানটায় বরফ হয়ে আছে, মানে নিশ্চয়ই এর উপরে এনভায়রনমেন্ট, বরফ বা বরফের উপরে যে এনভায়রনমেন্ট যে পরিবেশটা আছে সেটা অবশ্যই তার টেম্পারেচার নেগেটিভে আছে, ওকে, মাইনাসে আছে। এবার ধরলাম এইটা হচ্ছে আমার জাংশন পয়েন্ট, এখানটায় তরল হয়ে আছে, এই জায়গাটা তরল হয়ে আছে, ওকে, তাহলে এর টেম্পারেচারটা কত হবে, 0 ডিগ্রি সেলসিয়াস, যেখানে বরফ আর জল একসঙ্গে পরস্পর টাচ করে আছে। এবার দেখো নর্মালি আমরা কি জানি, যে দেখবে বিশেষ করে যে দুটো বরফকে যদি বরফকে যদি বা দুটো আইসক্রিমকে চেপে একটু ধরে রাখো, ছেড়ে দাও, দেখবে তারপর সেটা জুড়ে যায়। কারণ কি, ওখানে চাপ প্রয়োগ করার ফলে ওখানে দেখে নাও দুটো, তো এক্সাম্পল দিচ্ছি ভালো করে দেখে নাও। তাহলে এখানে আমি যদি ধরো একটা আইসক্রিম বরফের আইসক্রিম, দেখবে ছোটোবেলায় আমরা এগুলো প্রায় করতাম, যে এরম নিয়ে দুটো আইসক্রিমকে এইভাবে চেপে ধরে রাখা হয়, চেপে ধরে রাখলে কিছুক্ষণ পর ছেড়ে দিলে দেখবে এই দুটো আইসক্রিম জুড়ে গেছে। কী করে জুড়ে যায়, যখন এটা আমরা চেপে ধরে রাখি তখন ওখানে চাপ প্রয়োগের পর ওখানে একটা তাপ উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হওয়ার পর ওখানে যে জল আছে, এই মাঝখানে জাংশনটা যে জল আছে, সেই জলটা কী হচ্ছে, গলে যাবে, বরফটা সেখানে বরফ গলে জলে রূপান্তর হয়ে যাবে, তাহলে সেই জল দুটো মিলে গেল। এবার যখন এটা হালকা প্রেসার লেস করতে, মানে সিম্পল করে রাখবো, যেহেতু আশপাশের পরিবেশটা, এর আশপাশের পরিবেশের টেম্পারেচারটা 0 ডিগ্রি, বা বরফের যেখানে বরফ জমায় ফ্রিজ হয়ে যায় বা বরফ হয়ে যায়, সেই টেম্পারেচার পৌঁছে যায়, সেই জন্য ওই জলটা আবার বরফে পৌঁছে যায়, সেই জন্য বরফ হয়ে যাওয়ার পর জুড়ে যায়। ঠিক একইভাবে এটা এই জন্য বললাম তোমাদের, দেখে নাও, তাহলে এখানে যে বরফটা আছে, এখানে বরফ আছে, এখানে জল আছে, আর এখানে টেম্পারেচার নেগেটিভে, তার নিশ্চয়ই এখানটায় কী হয়ে যেতে উচিত ছিল, কি এই জলটা বরফে রূপান্তর হওয়ার কথা ছিল, কিন্তু বরফ হয়ে যায়নি। কারণ দেখে নাও, যে জলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 0 ডিগ্রি উষ্ণতায়, 0 ডিগ্রি থেকে যদি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করা হয়, 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি উষ্ণতা যদি বৃদ্ধি করা হয়, তা সেই ক্ষেত্রে আমরা জানি জলের উষ্ণতা বাড়লে কী হচ্ছে, আয়তন প্রসারিত হয়,
জলের ক্ষেত্রে দেখা যাচ্ছে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে তার হচ্ছে আয়তন কি প্রসারিত হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। 0 ডিগ্রি থেকে যদি আমি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে জলের আয়তন সংকোচন হবে, এবং ঘনত্ব বৃদ্ধি পাবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ঘনত্ব বৃদ্ধি পাবে, দেখে নাও, আমরা এর আগে পর্যন্ত পড়েছিলাম যে তরল, কঠিন বা গ্যাস যাই বলো, প্রত্যেকটাতে তাপ দিলে আয়তন প্রসারিত হয়। শুধু স্পেশাল জলের ক্ষেত্রে আমি যদি 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি, শুধু 0 ডিগ্রি নয়, 0 থেকে 4 ডিগ্রি, রেঞ্জ হচ্ছে 0 থেকে 4 ডিগ্রি, 0 থেকে 4 ডিগ্রি উষ্ণতা পর্যন্ত, অর্থাৎ 1, 2, 3, 4, ওকে, আপ টু 4 ডিগ্রি, মানে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি উষ্ণতা পর্যন্ত যদি আমি তাপ দিতে থাকি তাহলে তার আয়তন প্রসারিত হওয়ার জায়গায় সংকুচিত হয়ে যাবে। এবার দেখে নাও, নর্মালি কী হয় জানো, দেখে নাও যে ঠান্ডা জল ভারী হয় এবং গরম জল হালকা থাকে। যদি ধরলাম এখানে আমার জল আছে, ওকে, এই জল আছে, তাহলে উপরের টেম্পারেচার ধরলাম এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, তাহলে এর তুলনায় এই জলটা বেশি উত্তপ গরম হবে। দেখে নাও 2 ডিগ্রি আর 3 ডিগ্রি, তাহলে এই দুটোর তুলনায় এই জলটা বেশি গরম হবে। তাহলে গরম হলে নিশ্চয়ই এটা এর তুলনায় হালকা হবে, তাহলে এটা হচ্ছে কি, এটা উপর দিকে উঠে যাবে, তাহলে এর উপর দিকে উঠলে এই জলটা তখন নিচের দিকে নেমে যাবে। তাহলে এই জলটা যখনই বরফের সংস্পর্শে আসবে তখন ওটাকে আবার ফ্রিজিং টেম্পারেচারে চলে যাবে, আবার এটা বরফে জমে যাবে। কিন্তু জলের ক্ষেত্রে এটা ঘটে না, কারণ কি 0 ডিগ্রি থেকে যখন 1 ডিগ্রি উষ্ণতা হলো তখনই কী হচ্ছে, এর উষ্ণতাটা, এই জলের আয়তনটা কমে যায়, ওকে, 1 ডিগ্রি উষ্ণতা জলের আয়তন কমে যাবে, ঘনত্ব বেড়ে যায়। ঘনত্ব বেড়ে যাওয়া মানে হচ্ছে কি, 0 ডিগ্রি উষ্ণতা জলের যে ঘনত্ব হবে তার থেকে বেশি মানে হচ্ছে কি ভারী হবে। তাহলে ভারী জল কখনো উপরের দিকে উঠবে না। আমরা জলের যে তাপ সঞ্চালন দেখেছিলাম না, যে উত্তপ্ত করে জল এইভাবে মুভ করে, এইভাবে নিচে নামবে, আবার এখানে জল উপরে ওঠে, এইভাবে জল নিচে নামবে, এইভাবে জল উপরে ওঠে। কারণ কি, যে যখনই এখানটায় জল আছে সেই জলটা উত্তপ্ত হওয়ার পরে এখানে যারা আমরা টেম্পারেচার দিই, টেম্পারেচারে জলটা উত্তপ্ত হয়, সেই উত্তপ্ত যখন জলটা হালকা হয়ে যাবে এবং আয়তন বেড়ে যাবে, সেই জলটা উপর দিকে উঠে যাবে, উপরে যে ঠান্ডা জল আছে ভারী জল সেটা নিচের দিকে নেমে যাবে, সেটা আবার উত্তপ্ত হবে, এইভাবে টোটাল জলটা গরম হয়ে যায়। ঠিক একইভাবে এখানে যদি আমরা করি, যেহেতু 0 ডিগ্রি উষ্ণতা আছে, এখানের তুলনায় তাহলে 1 ডিগ্রি উষ্ণতা জলটা বেশি হালকা হবে বা আয়তন প্রসারিত হবে, সেই জলটা উপরে উঠবে, আর 0 ডিগ্রিটা ভারীটা নিচে নামবে। তাহলে এই 1 ডিগ্রি উষ্ণতা জলটা যদি উপরে ওঠে, ফ্রিজিং টেম্পারেচার যেখানে -3 ডিগ্রি উষ্ণতা আছে, সেই উষ্ণতায় এই জলটা বরফে রূপান্তরিত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় না। কেন হয় না? কারণ 0 ডিগ্রি থেকে যখনই 1 ডিগ্রি উষ্ণতা করা হচ্ছে তখন জলের ঘনত্ব বেড়ে যাচ্ছে, কমে যাওয়ার জায়গায় কী হচ্ছে, বেড়ে যাওয়ার ফলে তার ওজনটা ভারী হয়ে যাবে। তাহলে অপেক্ষা 0 ডিগ্রি উষ্ণতা জলের লেয়ার বা তলের থেকে 1 ডিগ্রি উষ্ণতা জলের লেয়ার বেশি ভারী। তাহলে বেশি ভারী জল কখনো উপর দিকে উঠবে না। তাহলে এই জল যদি উপর দিকে না ওঠে তাহলে -θ যে ফ্রিজিং টেম্পারেচার যেটা আছে, সেই ফ্রিজিং টেম্পারেচারের সংস্পর্শে আসতে পারবে না, তাহলে এই জলটা এখানে থেকে যাবে। ঠিক এর নিচে যদি নিই 2 ডিগ্রি উষ্ণতা, তাহলে 2 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব বৃদ্ধি পাবে। তাহলে 1 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব যা ছিল, 2 ডিগ্রি উষ্ণতা জলের ঘনত্ব তার থেকে আরও বেশি হবে। বেশি হওয়া মানে কি, 1 ডিগ্রি উষ্ণতা জলের যা আয়তন হবে, এই লেয়ারের যে আয়তন হবে তার থেকে যা ভর হবে তার থেকে 2 ডিগ্রি উষ্ণতা জলের ভরটা বেশি হবে, ভারী হবে। সেই জন্য এই জলটাও আর উপর দিকে উঠবে না, নিচেই থাকবে। ঠিক একইভাবে 4 ডিগ্রি উষ্ণতা পর্যন্ত, অর্থাৎ এই লেয়ার পর্যন্ত 4 ডিগ্রি উষ্ণতা জলের ঘনত্ব সর্বাধিক, এটা ভালো করে মনে রাখবে। 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ এবং আয়তন সর্বনিম্ন। ওকে, তবে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব ম্যাক্সিমাম হয়, অর্থাৎ 0 থেকে 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত সবথেকে জলের লেয়ার বা জলতল সবথেকে ভারী কোনটা হবে, 4 ডিগ্রি। তাহলে এই জলটা কখনোই এই আপার সারফেস বা উপরের সারফেস বা ফ্রিজিং টেম্পারেচারের সংস্পর্শে আসতে পারবে না।
যেহেতু এই জল 4 ডিগ্রি উষ্ণতা জলের তলটা উপরে উঠতে পারবে না, তাহলে এই জলটা কখনোই বরফ হবে না। তার ফলে 4 ডিগ্রির নিচে যে জলগুলো আছে, এখানে যে প্রাণীগুলো থাকে, যে মাছগুলো থাকে, সেইগুলো খুবই সহজে বেঁচে থাকতে পারবে। ওকে, সেই কারণে এর নিচের জল মাছগুলো বেঁচে থাকে এবং ঘুরে বেড়ায়। তা 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে জলগুলো আছে। এরপরে যদি 5 ডিগ্রি করা যায়, 6 ডিগ্রি করা যায়, 7 ডিগ্রি করা যায়, 7 ডিগ্রি বা 20 ডিগ্রি, 30 ডিগ্রি, সমস্ত উষ্ণতা বাড়লে আয়তন কী হয়ে যাবে, কমে যাবে, আয়তন বেড়ে যাবে। জলে দেখবে উষ্ণতা বাড়লে অবশ্যই জলের আয়তন বাড়বে, যত উষ্ণতা বাড়বে আয়তন তত বাড়বে, ঘনত্ব তত কমবে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে কি 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রি, 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রি উষ্ণতার মধ্যে জলের ব্যতিক্রম দেখা যায় যে এখানে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে আয়তন সংকুচিত হয়ে যায়, আয়তন কমে যায় এবং ঘনত্ব বাড়তে থাকে, এবং 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। সেই জন্য জলের স্পেশাল এই প্রসারণকে, যেটা প্রসারণ হচ্ছে, এটা প্রসারণ উল্টো সংকোচন হচ্ছে, সেই জন্য একে বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। ওকে, তাহলে একে বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। কারণ কি, যে জলের নর্মালি ধর্ম হচ্ছে কি তাপ দিলে আয়তন বাড়বে, কিন্তু 1 ডিগ্রি থেকে বা 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত জলের উষ্ণতা বাড়লে কী হচ্ছে, আয়তন সংকুচিত হয় এবং ঘনত্ব বৃদ্ধি পায়। সেই জন্য জলের এই প্রসারণকে বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এবং এই 4 ডিগ্রির নিচে যে জলচর প্রাণীগুলো আছে সেগুলো খুবই সহজে বেঁচে থাকতে পারে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এখানে আমরা যদি গ্রাফিক্যালি দেখাই, ধরুন আমরা যদি উষ্ণতার সঙ্গে যদি আমরা ঘনত্বের লেখচিত্র অঙ্কন করি, তা সেখানে দেখা যাবে যে 4 ডিগ্রি উষ্ণতা টি ইকুয়াল টু, যদি 4 ডিগ্রি উষ্ণতা জলের ঘনত্ব সর্বাধিক থাকে, তারপরে আবার কমতে থাকে। ওকে, এইভাবে গ্রাফটা হবে। তার মানে ম্যাক্সিমাম কত হচ্ছে 4 ডিগ্রি উষ্ণতায়, তাহলে ঘনত্ব সর্বাধিক হবে, আয়তন সর্বনিম্ন হবে। এবং যদি আমরা আয়তনের লেখচিত্র অঙ্কন করি, টি সঙ্গে হচ্ছে ভি আয়তনটা, তাহলে দেখা যাবে যে 4 ডিগ্রি উষ্ণতায় আয়তন সর্বনিম্ন হবে। অর্থাৎ যদি আমরা এটাকে 4 ডিগ্রি টি ইকুয়াল টু 4 ডিগ্রি বলি, তাহলে এখানে আয়তন সর্বনিম্ন হবে, আবার আয়তন বাড়বে। তাহলে এইভাবে দুটো লেখচিত্র ভালো করে মনে রাখবে। এটা হচ্ছে ঘনত্বর সঙ্গে উষ্ণতার, এটা হচ্ছে আয়তনের সঙ্গে উষ্ণতার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো আজকে টোটাল যে তোমাদের এই কঠিন এবং তরল পথের প্রসারণ যে আলোচনা ছিল, সেটা টোটাল আজকে ডিসকাস করে দিলাম। তো কোনো জায়গায় বা কোনো টপিক যদি বাদ থাকে সেটা তোমরা কমেন্টে জানাবে। তো এরপরে কোন চ্যাপ্টার স্টার্ট করবো সেটা তোমরা কমেন্টে বলবে। যদি এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। কারণ সায়েন্স ভিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলে যে সিলেবাস আছে সেই সিলেবাস হিসাবে ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমার প্লেলিস্ট থেকে দেখতে পারো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশনে ফিজিক্সের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে টোটাল ক্লাস 11 যতটা ফিজিক্সের ভিডিও আপলোড করা আছে তোমরা সেখানে দেখে নিতে পারো। ওকে, তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।